ইয়াংম্যান, যা যাচ্ছ সম্ভব হলে রাজি হয়ে যাও। ও শারীরিক মানসিক দুটোই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গুলির আঘাত, কারেন্টের শকের পর যে ও বেঁচে আছে এটাই তো শুক্রিয়া। যতটুকু বুঝেছি ওর হার্টেও সমস্যা করেছে, যার কারণে বারবার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ওকে স্বাভাবিক করো, নয়তো যা লক্ষণ দেখছি হার্ট অ্যাটাক করতে পারে। তখন হার্ট অ্যাটাক করতে পারে যখন তখন। সাম্য কথা শেষ করতে আজম স্যান্ডির বুকে কপাল ঠেকে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। তখন স্যান্ডি তার মাথায় হাত বুলাতে বুলাতে অসহায় সুরে বলল, আমি তোর প্রমাণ চাস? হ্যাঁ, সকালটা হোক, সকালটা হলেই বিয়ে করব। তখন আজম অস্পষ্ট সুরে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, আমি আপনার বউ হব, শুদ্ধ ভাই। এখন হব, এই মুহূর্তেই হব। হয় আপনি আমায় এখনই বিয়ে করাবেন, নয়তো আমাকে মেরে ফেলবেন। আপনি ছাড়া অন্য কারো অসার্জিত স্পর্শ আমার শরীরে এসে লেগেছে। আমি সহ্য করতে পারছি না, আমি মানতে পারছি না। আপনার পবিত্র ছোঁয়ার হয় আমাকে পবিত্র করুন, নয়তো আজই আমার কবর খোঁড়ার জন্য প্রস্তুত থাকুন। এতটুকুতে যেন থমকে গেল পুরো মাঠ। তাদের অভিনয় দেখে উপস্থিত সকলে ভেবেছিল খুব মজার কিছু হবে, কিন্তু শেষে অভিনয় দেখে ভাষা হারিয়ে ফেলেছে। বেশ কিছুক্ষণ থম মেরে পরিবেশটা পুনরায় মাতিয়ে তুলল। শুদ্ধর বন্ধুরা মিলে ফানি ফানি না গানে নাচলো। নাচ নাকি বাদর নাচ বোঝাই গেল না, যদিও তাদের কর্মকাণ্ডে সকলে হাসতে হাসতে কাহিল। হলুদের ডালাতে থাকা ফল মিষ্টিগুলো সকলে কাড়াকাড়ি করে খেলো। আগামীকাল বিয়ে, সারাদিন অনেক ধকল চাপে বিদায় নতুন বউদের ফ্রেশ হতে পাঠিয়ে দিলেন সিরাত। ঘড়ির কাঁটা তখন দুইয়ের ঘরে স্থির। বড়দের তাড়া পেয়ে ছেলেরাও হৈ হৈ করে গেল শায়নের রুমে। রুমে গিয়ে সকলের মধ্যে আজকেও দুষ্টু পানি খাওয়া নিয়ে হৈ হৈ বেঁধে গেল। রেড ওয়াইন দেখে আজম আনন্দের চোটে ধরতে গেলে শায়নী বলল, শুধু ধরেই দেখ, এর পরের কাহিনী পরে বলছে। আজম অসহায় চোখে সবার দিকে একবার করে তাকে সরে বসলো। ঢোক গিল পরপর। কামরান লুকিয়ে এক চিপি আজমের দিকে দিলে সায়ন রুবাবের কোলের উপর পা তুলে দিয়ে বলল, কামরান, তোর পিছনে লাথি দিলে তুই কি রাগ করবি ভাই? হেই হেই, এত জায়গা থাকতে পিছনের কেন ভাই? যাতে বসতে না পারিস। দিলে আসতে দিয়েন, প্রথমবার তো। তখন আজম সায়নের দিকে হাত পেতে করুণ সুরে বলল, ভাই একটু দেন না, চেটে চেটে খাবো। পরের দিন সকালবেলা, আজ 14 নভেম্বর, রোজ বৃহস্পতিবার। দেখতে দেখতেই সেই কাঙ্ক্ষিত দিনটি অবশেষে চলে এলো। সকাল থেকে সকলেই ব্যস্ত, সকলে নাস্তা সেরে নিয়েছে সকলেই। ঘড়ির কাঁটা তখন 10-এর ঘরে। 4 জোড়া গায়ে হলুদ লাগিয়ে গোসল করানো হবে। সীতারা তড়িঘড়ি 4টে সাদা লুঙ্গি রুবাবের হাতে ধরিয়ে দিলেন। 4 বরকে পরে বাগানে আসতেই বললেন। নতুন বউরা গায়ে হলুদ শাড়ি পরে বাগানে তাদের জন্য অপেক্ষা করছে। গোসলের পর বিয়ের বেশে বউরা তৈরি হতে হবে, তারা যেন দ্রুত আসে। রুবাব ফোনে কথা বলতে বলতে ইশারে বোঝালো আসছে তারা। তারপর কিছুক্ষণ কথা বলে লুঙ্গি নিয়ে উপরে যাওয়ার পথে দেখা হলো শায়নের সাথে। একটা জরুরি কল আসায় সে শায়নের হাতে লুঙ্গি ধরিয়ে দিয়ে কথা ছাড়তে গেল এক কোণে। শায়ন 4টে লুঙ্গি উল্টে পাল্টে দেখে শুদ্ধর কাছে গেল, বলল, লুঙ্গি আরামদায়ক পোশাক পরবি ভাই? ফুরফুরে বাতাস ঢুকবো, খামোচার ভয় নেই। শুদ্ধ কোলের উপর থেকে ল্যাপটপটা সরিয়ে রাখতে রাখতে বলল, আমার অভ্যাস নাই, যেহেতু রিস্ক নিতে চাচ্ছি না, তুমি পড়ো। আমার অভ্যাস নেই, যদি খুলে যায়। গেলে গেল, তাতে কি? চট করে খুলে পড়ে গেলে ফট করে তুলে আবার গিট্টু লাগিয়ে নিবা। মন্দ বলিস নে, তবে লুঙ্গি পরানোর বুদ্ধি কার জানিস? সম্ভবত বাবার। ওরে বাবার ঘরে বাবা, এখন যাই, বাবুর সঙ্গে মোলাকাত ছেড়ে আছে। হুম। শায়ন এবার লুঙ্গি হাতে গেল শারাফত চৌধুরীর কাছে। তখন 3 কর্তা ড্রয়িং রুমে বসেছিলেন। ওনাদের সঙ্গে কথা বলে ফেরার পথে দেখা হলো সিতারার সাথে। সিতারা ছেলের বাহুতে একটা মেরেই বললেন, কিরে, লুঙ্গি পরতে দিলাম, পরিসনি কেন? ও যে দেখো, বাবা পড়ে বসে আছে, কত রিকোয়েস্ট করলাম, বাবা এটা আমার বিয়ের লুঙ্গি, আমাকে দাও, দিলই না। এমন ঝোঁচ আমাকে বাবা জীবনও দেখেনি। তোর বিয়ের লুঙ্গি তোর বাবা পরবে কেন? এ লোকের মাথা কি পুরোটা গেল নাকি? সম্ভবত। এই কথা শুনে সিতারা গেল কর্তাদের কাছে। শায়ন শুদ্ধ রুবাবের জন্য কেনা লুঙ্গি শারাফত শাওন
চৌধুরী পরে বসে আছেন। একে তো দেরি হয়ে গেছে, তার উপরে এরা কাহিনী শুরু করেছে। উনি এবার বেশ বিরক্ত নিয়ে খ্যাক করে বললেন, ছেলেদের লুঙ্গি তোমরা পরে বসে আছো কেন? খোলো বলছি। মা নাকি কেবলই তো সায়ন লুঙ্গি এনে দিয়ে বলল বাড়ির সব ছেলেরা নাকি লুঙ্গি পরে ফটো সেশন করবে, এখনই যেন লুঙ্গিটা পরি। কখন বললো? কে বলি? সীতারা বিরক্তি নিয়ে পেছনে তাকিয়ে দেখলেন আশেপাশে সায়ন নেই। বাবাদের ফাঁসিয়ে দিয়ে পালিয়েছে সে। কেমন হাড়ে বছর ছেলে ভাপা চায়। সীতারা এবার বকতে বকতে চলে গেল বাকিদের ডাকতে। সায়ন তখন সিঁড়ির থেকে নিচ থেকে দাঁত বের করে হেসে বলল, রাগ করো না লক্ষ্মীটি, আমরাই তো। এই কথা বলে সিঁড়ি বেয়ে তর করে উঠে চলে গেল। সীতারা শুদ্ধ রুমে গিয়ে দেখে রুবাপ আর অর্ক বসে আছে। চারজনের কেউই লুঙ্গি পরবে না। এত বুঝে লাভ হলো না, অজ্ঞতা। গতকাল রাতের সাদা পাজামা পাঞ্জাবি পরে তারা যেতে রাজি হলো, তবে শর্ত একটা, মা চাচি বাদে বাইরের কেউ আজ গায়ে হলুদ ছোঁয়াতে পারবে না, বিশেষ করে দূর সম্পর্কের ভাবিরা। ওদিকে মেয়েগুলো টানা রোদে দাঁড়িয়ে আছে দেখে ঘাড়তেরা ছেলেদের কথায় অজ্ঞতা রাজি হতে হলো। 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসার কথা বলে উনি বেরিয়ে গেলেন। তারপর বড়রা সহ বাকি ছেলেরা সাদা পাজামা পাঞ্জাবি পরে একে একে বাগানে গিয়ে উপস্থিত হলো। বড় একটা পীড়ার উপর দাঁড়িয়ে আছে সাদা ফুলের গয়না পরে, শখ স্বর্ণ ঐশ্বর্য শীতল। সিরাত তখন এগিয়ে এসে রুবাবের কান টেনে বলল, দেখ তো, রোদে মেয়েগুলোর মুখ লাল হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করতে এত সময় লাগে? যা গিয়ে যার যার বউয়ের পেছনে গিয়ে দাঁড়া। পিঠের উপর? হুম। তারপর বৌদের পেছনে দাঁড়ালো। তখন মা চাচিরা আগে বৌদের গায়ে হলুদ লাগিয়ে সেই হলুদই ছেলেদের গায়ে ছোঁয়ালেন। ভাবিরা খিলখিল করে আসতে গেলে সীতারা বারণ করলেন। এতে অনেকে মুখ গোমরা করে দূরে সরে গেল। ঘাসের উপর সামনে সাজিয়ে রাখা ছোট বড় বেশ কয়েকটা কলসে পানি ভর্তি করা, সম্ভবত 7 পুকুরের পানি। কলসের মুখে আম পাতা ডোবানো। এসব কোথাকার কিসব নিয়মকানুন কে জানে। ছেলেরা বিরক্ত মুখে যেতে গেলে তাড়াহুড়ো করে কাজ সারতে লাগলেন সেমেন। আরও কিছু কাজ করার থাকলো, ছেলেগুলোর কারণে সেসব বাদই থাকলো। তারপর সেই কলসের পানি একে একে ছেলেদের মাথায় ঢালা হলো। সেই পানিতে ভিজলো ঠিক বুকের কাছে দাঁড়ানো যার যার সহধর্মিনী। অতঃপর কোনো মতে নিয়ম পালন করে ওয়াশরুমে গিয়ে ভালো করে গোসল সেরে নিতে বললেন সীতারা। ভাবিরা এক প্রকার খোঁচা মেরেই বলেন, গতরে দম থাকলে যার যার বউকে কোলে করে ওয়াশরুম অব্দি পৌঁছে যাও। ওনাদের বলতে দেরি, সায়ন স্বর্ণকে চট করে কোলে তুলে নিল। যেতে যেতে কানে ফিস করে স্বর্ণের কানে কানে বলল সুর করে, আর কয়েক ঘন্টা, তারপর আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। তাকে দেখে রুবাব ঐশ্বর্যকে কোলে নিল। সেও ফিসফিস করে বলল, ভালোবাসি হলুদিয়া পাখি। তাদের যেতে দেখে অর্ক ঘুরে একবার শুদ্ধর দিকে তাকে পুনরায় তাকালো শখের দিকে। নিচু স্বরে আমতামতা করে বলল, উঠবে আমার কোলে? শখ লজ্জায় মুখ কাচুমাচু করলে অর্ক বলল, তাহলে আমাকে নাও। শখের ঠোঁটে হাসি খেলে গেল। তখন এক ভাবি বলল, খিরি শখ, তোর জামাই ভয় পাচ্ছে নাকি? শখ জবাব দেওয়ার আগে অনুভব করলো সে অর্কের কোলে। চোখ তুলে বিস্ময় নিয়ে তাকাতেই দেখা মিলল হলুদ ভর্তি গালের অর্ককে। তাকে তাকাতে দেখে অর্ক নিচু স্বরে বলল, খাও না, ওয়েট নেই বললেই চলে, ব্যাপার না, আমার কাছে গেলে 1 মাসেই। বাকি 3 জন গেল শুদ্ধ শীতলের মাঝে হেলতো নেই। তখন শীতল বলল, কি হলো, কোলে নিচ্ছেন না কেন? খেয়ে খেয়ে তো কুমড়ো পটাশ হয়েছিস, এখন কোলে নেওয়া বললে নেওয়া নাকি? চট করে শীতল ঘুরে তাকে বিস্ময় ভরা কণ্ঠে বলল, আপনি আমাকে মোটা বললেন, এজন্যই খেতে চাইতাম না আমি। নিজে বেশি বেশি খাইয়ে মোটা বানিয়ে এখন খোটা দিচ্ছেন, চড়বই না আর আপনার কোলে। তারা যাচ্ছে না দেখে বাকিরাও যে যার মতো পচাতে লাগলো। তবে তারা দুজনে চোপ। সীতারা সেমিন সিরাত ভাবলেন লজ্জা পাচ্ছে, তাই ওনারা যাওয়ার জন্য জিনিস গোছাতে লাগলেন। তখন শুদ্ধ নিচু স্বরে শীতলকে বলল, এইটুকু পথ সামলে নে, সিঁড়ির অবধি গিয়ে আমার সামলে নেব। শীতল মনে মনে হাসলো। সে জানতো
এমন কিছুই বলবে শুদ্ধ, কারণ সে যতটুকু চেনে তার বিশুদ্ধ পুরুষের রোমান্টিকতা সব চার দেয়ালের মাঝে মা চাচাদের সামনে জীবনেও কোলে নেবে না তাকে। আফসোস নেই তার উপরে আবার বাড়ি ভর্তি মানুষ। তবে এমন কিছু করতে হবে যেন কেউ আঙুল তুলতে না পারে। তাই ঘুরে দাঁড়ালো শুদ্ধর দিকে। তারপর তার হলুদ শাড়ির আঁচল দিয়ে শুদ্ধর একটা হাত বেঁধে হাঁটা ধরলো বাড়ির দিকে। এমন দৃশ্যে সকলে হই হই করে উঠল। কামরান সিটি বাজালো। তাদের সিটি বাজানোর সুরে শায়ান, রুবাব, অর্ক পেছনে ঘুরে তাকিয়ে দাঁড়িয়ে গেল। সাদা পাজামা পাঞ্জাবি পরা আধ ভেজা গায়ে শুদ্ধর হাতে বাঁধা শীতলের শাড়ির আঁচলে। এমন রোমান্টিক এক মুহূর্তে তারাও হই হই করে উঠল। কামরান সিটি বাজালো। বাগানের এক কোণে বসা অন্য আত্মীয়রা চেঁচিয়ে উঠল। হঠাৎ সিটি বাজানোর সুরে শায়ান, রুবাব, অর্ক পেছনে তাকে দাঁড়িয়ে গেল। সাদা পাজামা পাঞ্জাবি পরা আধো ভেজা গায়ের শুদ্ধর একটা হাত বাঁধা শীতলের শাড়ির আঁচলে। শীতলের চোখে মুখে নিদারুণ লজ্জা আর রক্তিম আভা, দৃষ্টি মাটির দিকে। শুদ্ধ স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে আসছে, তবে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে বিশুদ্ধ পুরুষের ঠোঁটের কোণে মিচিমিচি হাসে। ব্যাঙাচিকে সামলে নিতে বলেছিল, কিন্তু এভাবে সামলে নেবে সেও ভাবতে পারেনি। তাদের এমন রোমান্টিক মুহূর্তের বউ কোলে নিয়ে সান্ডো হই হই করে উঠল। চেঁচিয়ে পচাতে লাগলো শুদ্ধ শীতলের নাম ধরে। ক্যামেরাম্যান ছবি তুলতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে কেউ যেন লাউড স্পিকারে গানে ছেড়ে দিল। আঁচলে বান্ধিয়া রাখিব গো তোমারে, আঁচলে বান্ধিয়া রাখিব, চোখের কাজল করিব গো তোমারে, চোখের কাজল করিব। এমন দৃশ্য আর গান শুনে সকলেই ওদের নিয়ে পড়ল। শীতল শুদ্ধর হাত ধরে টেনে বাড়ির ভিতরে প্রবেশ করলো। পেছন পেছন প্রবেশ করলো বাকি ভাইয়ারা। ড্রয়িং রুমে বসে চৌধুরী তিন কর্তা এক নজর দেখে দিশি সরিয়ে নিলেন। বউদের ওয়াশরুম অবধি পৌঁছানোর কথা থাকলেও কাউকে বউ নিয়ে উপরে যেতে দেওয়া হলো না। সায়ন জোরাজুরি করেও রাগ দেখালো, কাজ হলো না। অগত্যা বউদের ড্রয়িং রুমে রেখে তারাও উপরে চলে গেল। অর্ক আর দাঁড়ালো না শখের দিকে। একবার তাকে বরদা থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হলো। কেননা একটু পরে রেডি হয়ে বরের বেশে আসতে হবে। এখন আসতো না, তবে সিতারার ডাক অগ্রাহ্য করতে পারেনি। অর্কের সঙ্গে গেল হাসান, স্যান্ডি আর কামরান। তখন শখের রুমে নতুন বউদের শাওয়ার নিতে পাঠালেন সিরাত। এই কথা শুনে চারজনে একসঙ্গে ওয়াশরুমে ঢুকলো। বেশ বড়সড় ওয়াশরুম স্পেস। ওয়াশরুমে ঢুকতে নজরে পড়ে ইতালিয়ান মার্বেলের তৈরি দেওয়াল, পাথরের মতো ঠান্ডা টাইলস, ডান দিকে বিস্তৃত ফ্রস্টেড গ্লাস পার্টিশন, যেটা অপালের মতো ঝাপসা। তার ভেতরে রেন শাওয়ার, শাওয়ারের দেয়ালের অ্যাম্বার লাইট নিস, যেখানে সুগন্ধি অয়েল আর নরম তোয়ালে সাজানো। বাম দিকে চকচকে অক কাঠের ভ্যানিটি ইউনিট, তার উপরে স্থাপিত ওভাল আকৃতির স্টান বেসিন। বেসিনের কল থেকে বের হয় উষ্ণ পানির ধারা, যদিও এটা স্রেফ সাধারণ কল নয়। টাচ অ্যাক্টিভেটেড ডিজিটাল মিক্সার। আর চৌধুরী বাড়িতে প্রত্যেকটা ওয়াশরুম প্রায় একই ডিজাইনের, সঙ্গে রয়েছে আধুনিক সুব্যবস্থা। শখ, স্বর্ণ, শীতল ও ঐশ্বর্য। গল্প করতে করতে হলুদ ওঠানোর কাজে লেগে গেল। সিরাত এসে যার যার ফেস ওয়াশ তোয়ালে পোশাক দিয়ে গেল। ফেস ওয়াশ মুখে ঘষতে ঘষতে গত রাতের অভিনয় নিয়ে কথা উঠল। শ্যান, রুবাবের অভিনয় নিয়ে হাসতে হাসতে শুরু করলো তারা। একটু পর সিমিন এসে ধমকে গেলেন, নতুন বউদের নাকি জোরে হাসতে নেই, মানুষ মন্দ বলবে। কিন্তু কেউ শুনল না। উনি চলে গেলে শীতল ওয়াশরুমের বালতি উপর করে তার উপর বসল। শখের দিকে তাকে কিছু ভেবে মিটিমিটি হেসে বলল, আপু তুমি কিন্তু ভুলেও ঠোঁটে লাল লিপস্টিক দিবা না। কেন? আপু, অর্ক ভাইয়ার পেট খারাপ হতে পারে। ও লিপস্টিকের সাথে ওনার পেট খারাপের কি সম্পর্ক? মা, খারাপ থাকবে না? খাবে তো তোমার উনি, তাই না? এই কথা শুনে শখ লাজুক হেসে একটা মারল শীতলকে। পানি ছুঁড়ে দিল এক মগ। বোনকে লজ্জা পেতে দেখে শীতল খিলখিল করে হেসে এবার স্বর্ণকে বলল, আপু কাল সকালে কয়টায় ডেকে দিব? ফজরের আগে নাকি পরে? স্বর্ণ বোনের শয়তানি বুঝে জবাব দিল না। ফেস ওয়াশ দিয়ে পুরো মুখ
ধুয়ে তাকালো বোনের দিকে। স্বর্ণকে জবাব দিতে না দেখে শীতল পুনরায় বলল, আপু বলো, তোমাদের ডাকার জন্য আমাকে তো জেগে থাকতে হবে, তাছাড়া আমার একটা দায়িত্ব আছে না? আরে লজ্জার কিছু নেই তো, বলো বলো। স্বর্ণ এবার ঘুরে দাঁড়িয়ে শ্যাম্পুর বোতল থেকে এক গাদা শ্যাম্পু শীতলের মাথায় ঠেলেই দিল। ঘষা দিয়ে ফেনা তৈরি করে পিরামিডের মতো করে রেখে দিল। দেখতে এবার কার্টুন কার্টুন লাগছে। তাকে দেখে সহকার ঐশ্বর্য হেসে ফেলল। হাসলো স্বর্ণ, তবে স্বর্ণের হাসির কারণ একটু ফের না, আর সেটা হলো শীতলের কাজ গলায় কিছু দাগ। পাজিটা অন্যকে পচাচ্ছে ঠিকই, কিন্তু নিজের দিকে খেয়াল করেছে কি? ছোট হয়েও খুব তো অন্যের বাসর ঘর নিয়ে মজা নিয়েছে, অথচ বাসরের আগেই তার গায়ে বাসরের চিহ্ন ফুটে আছে। সে যদি এখন বলে লজ্জায় সামনেই আসবে না, মুখ কাচুমুচু করবে, দূরে দূরে থাকবে। এ কথা ভেবে স্বর্ণ আপাতত কিছু না বললেও কেন যেন ভীষণ হাসি পেল। ঠোঁটে মিটি মিটি হাসি এঁটে শীতলের মুখের গলার হলুদ তুলতে সাহায্য করলো। সে জবাব দিচ্ছে না দেখে শীতল বোনের দিকে চোখ তুলে তাকালো। চোখাচোখি হতে শীতলের হয়তো টনক টল। সে তড়ক করে উঠে শাড়ির আঁচল ঘুরিয়ে নিয়ে গলায় ঠেকে দিল। ইস, মেয়ে মালুম ফুলিয়ে বসেছে এটার কথা। তখনই ঐশ্বর্য মিটিমিটি করে হেসে বলল, ফজরের আগে বা পরে স্বর্ণকে কেন ডাকবে শীতল? আমাদেরও বলো, আমরাও শুনি। বোনকে এক দফা লজ্জায় ফেলার সুযোগ মিস করল না শীতল। সে হাত বের করে হেসে জবাব দিল, বিয়ের পরদিন সকালে ডাকাডাকির কাজ করে ননদ ভাবিরা। আরো কত কিছু শিখিয়ে দিতে হয়, আমিও দিব। আমি তো সম্পর্কে আপুর যা, তাই না আপু? কি কাজ করতে হয় আর কি শিখিয়ে দিবি তুই? মেজো মায়ের ছোট ভাইয়ের বিয়ের কথা মনে আছে? আমরা সবাই বিয়ে খেতে গেলাম না? আমি দেখেছি বিয়ের পরদিন সকালে ঘটা করে নতুন বর বউকে গোসল করানো হয়। শখ ঐশ্বর্য একে অপরের দিকে তাকে আরেক দফা হেসে উঠলো। তখন স্বর্ণ বলল, ডাকতে হবে না, তোর জাদ্রেল ভাই যদি বাঁচিয়ে রাখে আমি একাই উঠতে পারবো। এই আপু, তুমি কি ভয় পাচ্ছ সায়ন ভাইকে? পাচ্ছি। কাকে, ভাইকে নাকি তার আদরকে? দুটোই। স্বর্ণের কথা শুনে বাকি তিনজনে অট্টহাসিতে ফেটেই পড়ল। সিরাত এসে ধমক দিয়ে গোসল সারতে তাড়া দিল তাদের। রেডি হতে হবে, সময় কি আর বসে আছে? বকা শুনে একে একে ফ্রস্টেড গ্লাস পার্টিশনে গিয়ে গোসল সারলো। ভেজা কাপড় ধুয়ে বালতিতে রাখলো, এগুলো পরে মিলে দেওয়া যাবে। রেডি হতে হবে বিধায় কেউই শাড়ি পরল না। চুল শুকানোর কাজে লেগে গেল। শীতল গোসল সেরে আজ শোয়া হয়ে সিলিংয়ের নিচে বসলো। ঝটপট ফোনটা হাতে তুলে রং ঢং করে কয়েকটা ছবি তুলে শুদ্ধকে পাঠিয়ে দিল। পিটিপিটি হাসতে হাসতে ম্যাসাজ করলো। বিয়ের গোসল ডান, নতুন বরের অপেক্ষায়। সঙ্গে সঙ্গে ম্যাসাজ সিন হলো, যা সচরাচর হয় না। তবে কি ফোন হাতে নিয়ে বসেছিল? কিছু টাইপ হচ্ছে দেখে শীতল অধীর আগ্রহে তাকিয়ে রইল। তখনই টুং করে মেসেজ এলো, ওয়েট করছি। কেন? শাওয়ার নিব। কেবল নিলাম। তাতে কি আবার নিবি? পারবো না। কেন? ভাইয়ারা সবাই সবার বউকে কোলে নিল, আপনি নিলেন না। আমার কি ইচ্ছে হতে পারে না আমার বরের কোলে চড়ার? যেহেতু নেননি, আমি আর আপনার ধারে কাছে যাব না। কে বলল নিব না? নিবেন নাকি? কখন শুনি? সুযোগ বুঝে। কত সেকেন্ডের জন্য শুনি? বউ যতক্ষণ চাইবে। শিওর? শিওর। শাওয়ার নিতে হবে, জলদি আসা হোক। আজ একা নেওয়া হোক? আসতে বলেছি। না বলেছি। খুব সাহস বেড়েছে না? ঘড়ির কাঁটা কিন্তু ঘুরছে। দিন পেরিয়ে রাত আসবে, ভাবিরা তোকে একা রেখে যাবে আমার রুমে। রাত গভীর হবে, আমিও থাকবো রুমে। তা মনে আছে তো আজ আমাদের কি রাত? যে পুরুষ নিজের বউকে কোলে নিতে পারে না, তার মতো দুর্বল পুরুষের কাছে আমি যাব না। আমি দুর্বল? লাস্ট মেসেজ সিন করে শুদ্ধ অফলাইনে চলে গেল। শীতল তার দিয়ে নখ কাটতে কাটতে ভাবুক হয়ে বসে রইল। কি বলে ফেললো? সে কি সেই দুর্বলের কথা বলেছে নাকি? এখন কি করে বোঝাবে ওটা ওই দুর্বল না? মুখ গোমরা করে ফোন রেখে আগে চুল শুকিয়ে নিল। মেকআপ দিয়ে সাজবে না, তবে ড্রেস চুল পরিপাটি করে দেওয়ার জন্য দুজন মেয়ে আসবে। ওনাদের রুমে পাঠানোর আগে সিতারা তড়িঘড়ি করে রুমে এলেন। মেহমানরা ভিড় আগে চারজনকে সামনে বসিয়ে নিজের হাতে খাইয়ে দিলেন। শখ মায়ের হাতে খেতে গিয়ে অনেক কষ্টে নিজেকে সামলে নিল।
শীতরাও বুক চাপা কষ্ট চেপে মেয়েগুলোকে খাইয়ে দ্রুত বেরিয়ে গেলেন। উনি যেতেই সাম্য সৃজন হাজির হলো, তাদের হাতে বই জাতীয় কিছু। তারা নাচতে নাচতে এসে বিছানা হাত পা ছুটে শুয়ে পড়ল। শীতল পুনরায় শিখিয়ে দিল চার দুলাভাইয়ের থেকে কিভাবে টাকা হাতাতে হবে, যদিও গোপনে কদিন থেকেই ট্রেনিং দিচ্ছে সে। শর্ত একটাই, তাকেও ভাগ দিতে হবে। তিন মাথা যুক্তি পরামর্শ করছে দেখে কেউ বিরক্ত হলো না, শুধু শুনে গেল 3-5-এর কথা। তখন সায়ন স্বর্ণকে ফোন করে বেশ আদরের সুরে ডাকল। জান, বিজে না, একটু আসে। বুকের ভেতরটা কেমন চিনচিন করছে। গ্যাস্ট্রিকের ব্যথা বোধহয়, ওষুধ খাও। বাল খাও, রুমে মানুষ আছে? হুম। ও আচ্ছা শোন, সাম্য সৃজনের হাতে ক্যাটালগ পাঠালাম, 4 জন দেখে চুজ কর কেমন ডেকোরেশন চাস। কিসের ডেকোরেশন? বাসর ঘরের। আমাদের দেখতে হবে কেন? তোমরা ঠিক করো। পারবো না, আমার বাসর ঘর নষ্ট করার প্রস্তুতি নিচ্ছে, তোরা কর। শীতল স্বর্ণের ফোনের সাথে কান লাগিয়ে শুনছিল কথা। এক পর্যায়ে খিলখিল করে হেসে উঠল। তার হাসির শব্দ শুনে ফেলল। সায়ন বলল, আরেক পাগলে হাসছে কেন? দাঁত খুলে পা কেটে যাবে তো। তাছাড়া শুদ্ধ কি ফোকলা বউ নেবে? আচ্ছা জান, যারা ফোকলা তারা ঠিকঠাক কবুল বলতে পারে তো, নাকি দাঁতের ফাঁক দিয়ে কবুল বেরিয়ে যায়? শীতল ততক্ষণে সরে গেছে। বিছানায় বসে গড়িয়ে গড়িয়ে হাসছে দেখে শান ফিসফিস করে বলল, জান, বোন কি শুনে ফেললো নাকি? শায়ন এবার খুকুক করে হাসলো, তারপর গলা খাকারি দিয়ে রুবাবের উদ্দেশ্যেই বলল, সামান্য একটা শর্ট নিয়েছিলাম বলে তোর মামা কত কথা শোনালো। এই দেখ, বান্ডিল বান্ডিল কিনে এনেছে। এই শাড়ি জান গরিব না রে, গরিব না। যা, অফার দিলাম, কার কটা লাগবে নিয়ে যা। যাওয়ার আগে বলে যা সাদা পাজামার নিচে কোন রঙেরটা পরবো। পিঙ্ক নেই? না মানে মেয়েরা গোলাপি পুকি জিনিস পছন্দ করে বেশি। স্বর্ণ বোধহয় পুকি জামাই পছন্দ করবে। পিঙ্ক কালার পরো। হাল যদি এমনিতেই মেলা এনার্জি লস হবে, তোকে মেরে আপাতত এনার্জি লস করতে চাচ্ছি না। তুই না নতুন বর, চল আয় মিলেমিশে ভদ্রতার ভান করি। এই কথা শুনে রুবাব সায় দিল। তারপর সবগুলো শর্ট হাতে নিজের ছোটে চিমটি চিমটি কাটতে কাটতে কিছু একটা ভাবলো, তারপর বিজ্ঞের মতো জবাব দিল, সাদার নিচে কালোটা ফুটবে ভালো। ব্র্যান্ডের জিনিস পরবা, মানুষকে না দেখালে চলে, কালোটাই পরো। সায়ন কটমট করে তাকে রুবাবকে কিছু না বলে স্বর্ণকে বলল, কার কোন ডেকোরেশন পছন্দ মেসেঞ্জারে জানা, একটু পরে লোক আসবে রুম সাজাতে, দেরি করিস না। আমি তোর ভাইকে একটু সাইজ করি ততক্ষণে। এই কথা বলে কল কেটে দিল। রুবাব দৌড়ে খাটের এক কোণে দাঁড়িয়ে সমানে চেঁচাচ্ছে, কিন্তু শেষ রক্ষা হলো না। ছোটবেলার মতো দুই ভাই মারামারি করতে লাগলো। আপনার সংসার করব না আমি, ঘৃণা করি আপনাকে। আপনি আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। আপনি নিকৃষ্ট, খারাপ, জীব জানোয়ারের থেকেও অধম আপনি। উক্ত কথাটি বলে কিয়ারা হাউমা করে কাঁদতে লাগলো। ছুতে গেলে সে এসব শুরু করে। কিল ঘুষি খামচি কোনোটাই বাজ রাখে না, তবে বিশেষ মুহূর্তে এমন কিল ঘুষি খামচি খুব একটা খারাপ লাগে না বুড়াকে। সে বরং বউয়ের ছেলে মানুষ ভেবে হাসি মুখে গ্রহণ করে। এমনিতেই আগের মতো কাছে টানে না, তবে সপ্তাহে 2-1 দিন যাও টানে এভাবে রিয়্যাক্ট করে। এমন তো না যে প্রথম স্পর্শ করছে, তবুও রোজকার এসব কাহিনী ভালো লাগে না। বিয়ে করা বউয়ের সাথে জোরাজুরি কিসের? নিজের চাহিদা মিটে যখন ফ্রেশ হয়ে এলো তখন কিয়ারা চুপচাপে শুয়েছিল। আজ সকালে এনে দেওয়া শপিং ছুঁয়েও দেখেনি সে। সেগুলো বের করে সে নিজেই বলল, 3 পিস যা ছিল ফেলে দিয়েছি, এবার থেকে সবসময় শাড়ি পরবে। শাড়ি পরা নারী আমার একটু বেশি পছন্দ। প্রায় দিনই এমন করে দেখে বুড়াকো কিছু বলল না। পাস্তা আনিয়ে খেতে খেতে বলল, শুনলাম চৌধুরীরা 3 পুত্রের বিয়ের অনুষ্ঠান একসাথে করবে, যাবে নাকি বান্ধবীর বিয়েতে? এই কথা শুনে কিয়ারার কান্না বন্ধ হয়ে গেল। সে অশ্রু সিক্ত চোখে তাকে ভেজা গলায় জিজ্ঞেস করলো, কার বিয়ে? তোমার ফ্রেন্ড শীতলের সঙ্গে সায়ন, স্বর্ণ আর রুবাব ঐশ্বর্যের বিয়েও একসাথে সারবে। রুবাব? কোন রুবাব? নাগরকে এত তাড়াতাড়ি বলে গেলে, নাকি আমার মুখ থেকে শুনতে চাচ্ছ? কিয়ারা শোয়া থেকে উঠে বসলো, গায়ে চাদর জড়িয়ে পুনরায় শুধলো। বলুন, কোন রুবাবের কথা বলছেন? শীতলের ফুফাতো ভাই রুবাবের কথা বলছেন? বোধ হয়। কবে বিয়ে? কার সাথে বিয়ে? বলবো না। কিয়ারা বুকে চাদর আঁকড়ে ধরে নিচে নামলো। উতলা হয়ে বুড়াকের পা ধরে বসে পড়লো। অসহায় সুরে কাঁদতে কাঁদতে বলল,
বলুন না প্লিজ, রুবাব কি ওই মেয়েটাকে ভালোবাসতো নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? কবে বিয়ে ওদের? আমি যাব, নিয়ে চলুন না আমায়। কিয়ারার মনে হলো তার দম আটকে আসছে। গোপন কুঠুরিতে লুকিয়ে রাখা মানুষটার বিয়ে, তাকে তো জানানো হলো না মনের কথা। লুকানো ভালোবাসা হলেও মানুষটাকে ভালোবাসে, সে খুব ভালোবাসে। বুড়াক একটা কথা জবাবও দিল না, বারবার অনুরোধ করলো না। কিয়ারা অসহায় হয়ে থমের বসছিল, হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো। তার কান্না দেখে রুবাকের কেন জানি পৈশাচিক আনন্দ হলো, বেশ গর্ব হলো নিজের ভালোবাসাকে নিজের কাছে আটকে রাখতে পেরে। সত্যি বলতে ভালোবাসার মানুষকে ধরে রাখতেও ভাগ্য লাগে। এদিক থেকে ইয়াসির হেরে গেছে, আর সে জোর করে হলেও তার ভালোবাসাকে জিতে নিয়ে জয়ী হয়েছে। মনে মনে এসে ভেবে উষ্ঠে হাসি এঁটে টিভিতে হিন্দি গান ছেড়ে দিল, গানের সাউন্ড বাড়িয়ে দিল, নিজেও সুর মেলাতে লাগলো। অতঃপর জরুরি কল আসে, রেডি হয়ে গুনগুন করতে করতে বেরিয়ে গেল। সারাদিন পেরিয়ে ফিরল রাত 11টায়। বউটাকে কাঁদতে দেখে বেরিয়েছিল, তাই মনটা ভালো করতে অনেকগুলো চকলেট আর গোলাপ ফুল এনেছে। সেগুলো হাতে নিয়ে রুমে ঢুকেই দেখে কিয়ারা দেহ সিলিং ফ্যানের সাথে চলছে। তার এনে দেওয়া শাড়ি দিয়েই ফাঁস দিয়েছে। এত ঘৃণা মনি, এত চিত। সকালে না ভালোবাসা পাওয়া নিয়ে গর্ব করলো সে, অথচ দিন পেরিয়ে রাত নামতে না নামতে কিয়ারা তাকে এভাবে হারিয়ে দিল, তার গর্ব ধুলো মিশিয়ে দিল। তাহলে ইয়াসির নিজের অধিকার ছেড়ে দিয়ে বুদ্ধিমানের কাজ করলো। এই পরিস্থিতি তাই বলছে, নতুবা দিন শেষে পেয়েও হারিয়ে ফেললো কেন? হতভম্ব বুড়াক যখন দ্রুত শাড়ি কেটে কিয়ারাকে নামালো, তখন কিয়ারা প্রাণহীন দেহ মাত্র, গলায় ফাঁসির মোটা দাগ, জিহ্বা দাঁত গেঁথে আছে, হাত পা বরফের ন্যায় ঠান্ডা। সে কত করে ডাকলো কিন্তু শুনলই না পাশের মেয়েটা। তবুও সে দৌড়াদৌড়ি করে হসপিটালে নিয়ে গেল। তখন জানা গেল মেয়েটি আর নেই এবং সে 1.5 মাসের প্রেগনেন্ট ছিল। এই কথা শুনে বুড়াক যেন পাথরই বনে গেল। প্রাণহীন কিয়ারার পাজরা ধরে হাও মাও করে কেঁদে মাপ চাইল। ফিরে আসার কত অনুরোধ করলো, তাকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়ারও ওয়াদা করলো, কিন্তু কিছুতে কিছু হলো না। তবে শেষ মুহূর্তে কিয়ারার মৃতদেহ বাবা মায়ের কাছে পৌঁছে সত্যটা জানিয়ে ফেরার পথে বুড়াক অ্যাক্সিডেন্ট করে। এইটা যে কাঙ্ক্ষিত সুইসাইড করার চেষ্টা বুঝতে বাকি নেই কারো। তারপর থেকে বুড়াক হসপিটালে আছে, ক্ষণে ক্ষণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল। অতঃপর ডাক্তারদের সব চেষ্টা বৃথা করে আজ সকালে সেও না ফেরা দেশে চলে গেছে। কিয়ারা ফাঁকি দিল, সেও বেহার মতো পৃথিবীর মায়া ত্যাগ করে তারই পিছু নিল। কি অদ্ভুত ভালোবাসা! পৃথিবীর মানুষ চলে নিজ নিয়মে, যার যার জীবনের সঙ্গে তাল মিলিয়ে। কেউ কারোর জন্য থেমে থাকে না, সময় পরিস্থিতি থামতে দেয় না। শূন্য নিজেও শূন্যস্থান পছন্দ করে না। প্রকৃতি হিসেব ভুলে না, সব মিলিয়ে যা যার প্রাপ্য কর্তৃত্ব সব মিলেমিশে একাকার হবে। শূন্যের হিসাবে একটি সংখ্যা বসে পূর্ণ হবে। সেই হিসাবে আজ 14 নভেম্বর। একই দিন, একই বার, একই দেশ, ঘড়ির কাঁটাটাও চলছে একই নিয়মে, অথচ পরিস্থিতির নির্মম করাঘাতে। বুড়াকের লাশ নিতে ইয়াসির নিজে গেছে হসপিটালে, অপেক্ষা করছে বিশ্বস্ত সহকারী লাশ নেওয়ার জন্য। এই লাশের নাম ছিল বুড়াক। মানুষটা যখন আর নেই, নামের কদরই বা আর কি করবে? এদিকে বুড়াক আর কেরার জার্নি যেখানে শেষ, অন্যদিকে আজকের দিনে চৌধুরী নিবাসে চলছে সুখের মাতম। 4 জোড়া দম্পতির মধুর মিলনের মৌসুম, পূর্ণতার শুভক্ষণ। কারণ ওই একটাই, পৃথিবীর মানুষ চলে যার যার জীবনের সঙ্গে তাল মিলিয়ে, সময়ের হিসাবে বহমান জীবনের গতিপথকে অনুসরণ করে।